এর মধ্যে নেট কানেকশনটা ঠিক থাকলেই হয় আর কি। কি অবস্থা স্টুডেন্টরা? ফেসবুকে তোমরা কি পড়াশোনা করতে আসছো? ফেসবুকে আদৌ পড়াশোনা করো তোমরা? একটা ইস্যু করতেছে। যাই হোক, লাইট দিয়ে চেহারা দেখানোর কিছু নাই, আমরা স্ক্রিনটা দেখাচ্ছি তোমাদের। চলে আসো, পড়াশোনা করি। আর ফেসবুকে আমাকে শুনতে পাচ্ছ কিনা সবাই জানাও। আর টিমসে যারা আছো, আমি গুগল মিটে যারা আছো তারা তো আমাকে শুনতে পাচ্ছই, রাইট? ঠিক মতো আয়েশা, মহিমা, রুবাইয়া, যারা যারা আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। চলো তাহলে শুরু করে দিই ক্লাস। তোমরা টপিকের নাম দিবা স্থির তড়িৎ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। এরপর যেটা করতে হবে সেটা হলো স্থির তড়িতের মধ্যে কয়েকটা পার্ট আছে। চ্যাপ্টারটা কিভাবে পড়বো সেটা একটু আগে বুঝো। চ্যাপ্টারটা 3টা সেগমেন্ট আমাদের আছে বলতে পারো। প্রথম সেগমেন্টে তোমার আসলে খুব ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো জানতে হবে স্থির তড়িতের। তারপরে কিছু প্রবলেম সলভ করতে হবে, কিছু ম্যাথ সলভ করতে হবে। আর লাস্ট স্টেজে তোমার কিছু মুখস্থ জিনিসপত্র আছে, সিম্পল সংজ্ঞাগুলো মুখস্থ করে তোমার কিছু অবজেক্টিভের জন্য রিডিং করতে হবে বইটাকে। এটা হলো 3টা স্টেপ স্থির তড়িৎ চ্যাপ্টারটাকে যদি আমি পুরোটা পড়ে শেষ করতে চাই আসলে। সো চলো কিছু বেসিক কথা আর সাথে আমরা ম্যাথ প্র্যাকটিস করব আজকে। তোমাকে একটা টার্ম বা একটা রাশি চিনিয়ে দিচ্ছি, সেটা হলো সামথিং ডেল্টা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এটার মানে হলো চার্জ ঘনত্ব। সবাই লিখো চার্জ ঘনত্ব। এখন কোথাও কোনো পৃষ্ঠে বা পরিবাহকের মধ্যে কতখানি চার্জ আছে, চার্জটা কত ঘন, সেটা কিভাবে বোঝা যাবে? যদি এইটুকু এরিয়ার মধ্যে, হ্যালো কিছু বলবা? ওকে, যদি এইটুকু এরিয়ার মধ্যে, আমি তো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, একটু ইংলিশে ট্রান্সলেট ওকে ওকে ওকে, আর বলার জন্য থ্যাংক ইউ তোমাকে অনেক। এটা হলো চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি কিছুই না, জাস্ট চার্জ। এটা হলো চার্জ ইন কুলম, আর এটা হলো এরিয়া। মানে সামথিং এইটুকু এরিয়ার মধ্যে যদি 100 কুলম চার্জ থাকে, আর এত বড় এরিয়ার মধ্যে যদি 100 কুলম চার্জ থাকে, সো তুমি কি বলতে পারবা কোনটার মধ্যে বেশি ঘন চার্জ আছে, এটা নাকি এটা? আমাকে অ্যান্সার করো তো সবাই। প্রথমটা। তার মানে চার্জ ঘনত্ব বা চার্জ ডেনসিটি যদি বলি, সেটা আসলে এরিয়ার উপরও ডিপেন্ডেন্ট। সো বেসিক্যালি চার্জ ওভার এরিয়া করলে তুমি চার্জ ডেনসিটি কোয়ান্টিটিটা পাচ্ছ। সো আমরা এটা দিয়ে একটু প্র্যাকটিস করি কিছু জিনিসপত্র। তোমাকে যদি বলা হয় সামথিং একটা স্ফিয়ার আছে, মানে গোলক আছে, যেটার ব্যাস মানে ডায়ামিটার হলো 10 মিটার, এটার মধ্যে তুমি এখন কত চার্জ প্রদান করলে এটার ডেনসিটি সামথিং 2 হবে, 2 কুলম পার মিটার স্কয়ার হবে। তোমরা মনে মনে সলিউশন করে ফেলো যারা আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছ। আমি তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি অঙ্কটা করে, আমার সাথে সাথে তোমরা করো। গিভেন হইল ডেনসিটিটা সি এম স্কয়ার, আর আমার এরিয়াটা 9,
কিন্তু ডায়ামিটার আছে 10 মিটার, আর ডায়ামিটার মানে ব্যাসটা আছে, আর তো কিছুই নাই। সো আমার বের করতে হবে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। সো আমি প্রথমে লিখলাম এটা ইজ ইকুয়াল টু কি, কিউ বাই এ, মাত্র চার্জ ডেন্সিটি বা চার্জ ঘনত্ব সম্পর্কে জেনেছি আমরা সূত্রটা। এখান থেকে আমার লাগবে কিউ আসলে কত, কিউ তাহলে হবে ডেল্টা ইন্টু এ। এখন এ তো এরকম একটা স্ফেরিক্যাল অবজেক্ট মানে গোলক হলে সেটার এরিয়া আসলে কত। একটা গোলক মানে হলো চার দিক থেকে চারটা রুটিকে যদি তুমি এভাবে করে এক করো তারপর এটা গোলক হবে, তার মানে চারটা বৃত্ত 4 ইন্টু পাই আর স্কোয়ার হলো এটা ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যে পৃষ্ঠে এই কিউ চার্জটা ছড়িয়ে আছে, যে সারফেসে এই চার্জটা স্প্রেড করে আছে। সো আমি যদি এখন কিউ বের করতে চাই, 2 ইন্টু এ করতে হবে 4 পাই আর স্কোয়ার লাগবে। এখন আর তো এখান থেকে বের করেই ফেলা যাবে যেহেতু আমার ব্যাস জানা আছে, মানে ডায়ামিটার জানা আছে, তো ডায়ামিটার বাই 2 করলেই আমার 5 মিটার বের হয়ে গেল জিনিসটা। এই 5 মিটারটা আমরা কোথায় বসিয়ে দেব, এই জায়গাটায় বসিয়ে দেব, তাহলে কাজ হয়ে যাবে। তাইলে কত অ্যান্সার আসে আমাকে একটু কেউ বলো। 4 ইন্টু 3.1416 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2, কত কুলম্ব চার্জ আসে? অ্যান্সারটা হবে, বুঝতে পেরেছো সবাই? 200 পাই লিখে রাখলে হবে না ভাই, এর মানে কি বসানো 200 পাই যদি লিখে রাখি না, কুলম্বের মান তো মানে সামথিং একটা ভ্যালু আসবে। সো এটা এমন কোন কোয়ান্টিটি না যেটাকে তুমি পাই দিয়ে রিপ্রেজেন্ট করে রাখবা আর কি। এটা এমন কোন কোয়ান্টিটি না যেটা পায়ে অ্যান্সার আসবে, মানে ব্যাপারটা একটু বুঝছো। কোনো অ্যাঙ্গেল যদি হইতো, এটা কোনো অ্যাঙ্গেল থেটা হইতো, ওটা রেডিয়ান মোডে তুমি এটাকে পাই হিসেবে রাখতে পারো, পাই রেডিয়ান দিয়ে। বাট জিনিসটা কোয়ান্টিটিটা হলো চার্জ, কিউ হইলো চার্জ। সো চার্জকে কুলম্বতেই প্রকাশ করব। সো এটার সাথে পায়ের ওই দূর দূরান্তে ভালো কোনো রিলেশন নাই। সো আমরা পাই ভ্যালুটা দিয়ে ওটাকে প্রকাশ করি না। এমন না যে তুমি যেটা বলতে সেটা ভুল, বাট মানে সৌন্দর্যের দিক থেকে ঠিক না জিনিসটা। এখন আমরা আরেকটা জিনিস করব, ফাঁপা অর্ধগোলকের উপর অঙ্ক করব। ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো। সামথিং আমরা যে গোলকটা নিয়েছিলাম অর্থাৎ স্ফেয়ারটা নিয়েছিলাম, এটা এখন একটা হলো স্ফেয়ার, মানে ভিতরে ফাঁপা আর কি। সরি, এটা আঁকবো কি করে। আর হলো স্ফেয়ারের মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হইলো এটা অর্ধেক আছে আর অর্ধেক নাই, বাকি অর্ধেক নাই। তো জিনিসটা অনেকটা তুমি মনে করতে পারো এরকম। এখন তোমাকে বলা হইলো যে এই যে ফাঁপা অর্ধগোলকটা, এটার সামথিং ডেনসিটি কত যদি তুমি এটার মধ্যে 100 কুলম্ব চার্জ দিয়ে থাকো, আর এটার যদি টোটালটা যখন পূর্ণ গোলক ছিল টোটালটার ভলিউম যদি সামথিং, ভলিউম মানে আয়তন, যদি 50 মিটার কিউব হয়ে থাকে। এইবার চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব বের করতে বলা হয়েছে। এটা একটা স্ফিয়ার যেটা ভিতরে হলো, আর এটা স্ফিয়ারের হাফ। বুঝতে পেরেছো? তোমার নামটা বলো তো, যে ইংলিশ মিডিয়ামের আছো। হ্যাঁ, তাসফিয়া, তুমি কোনো পেন নিও না, জাস্ট সিম্পলি আমি মিস করে গেলে আমাকে জাস্ট বইলো। ইটস দ্য হলো স্ফিয়ার, যেটা হাফ অফ দ্য স্ফিয়ার এখানে আছে। আমার এখানে যেটা গিভেন চার্জ আছে সেটা হলো 100 কুলম্ব, এন্ড ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দ্য ডেনসিটি, চার্জ ডেনসিটি। The volume of the half hollow sphere is 50 meter cube. Tasfia, have you got that? তুমি কি বুঝতে পেরেছো তাসফিয়া?
কিউ ইজ ইকুয়াল টু 100 কুলম অ্যান্ড এরিয়া লাগবে এখন আমার এই যে এইটুকু অর্ধেক যে স্ফিয়ারটা আছে সেটার এইটুকু দেই নাই মানে হলো এইটুকু নেগলিজেবল, মানে এই পুরুত্বটা অত বেশি না যেটা তুমি নেগলেক্ট করতে পারবা না, এরকম না, নেগলেক্ট করার মতোই আসলে এই থিকনেসটুকু একটু বাদ দিয়ে দিচ্ছি আমরা। আমার যেটা লাগবে সেটা আসলে কিছুই না, ওই 4 এর অর্ধেক মানে 2 পাই আর স্কয়ার লাগবে ফাঁপা অর্ধগোলকের জন্য। এখন তুমি একটু ব্যাপারটা খেয়াল করার চেষ্টা করো, আমরা কি করতেছি, এই জায়গাগুলোতে চার্জ ছড়িয়ে আছে, এইটুকুর এরিয়াই আমার লাগবে। পুরোটা হলে ওইটা ছিল 4 পাই আর স্কয়ার, আর আমি এটাকে অর্ধেক করে দিয়েছি, তাই এখন 2 পাই স্কয়ার। কারো কি অ্যান্সার বের হয়েছে? বলো, অ্যান্সারটা বলো। এটা খুব সিম্পল, আমরা এইখানে এইভাবে করে করে ফেলতে পারি এটারে। এই তো এটা বের করো, তাহলে আর বের হয়ে যাবে। আর বের হয়ে গেলে এখানে 2 পাই আর স্কয়ার বসিয়ে দিয়ে এও বের করে ফেলতে পারবা। এরিয়াটা এখানে বসিয়ে দাও আর চার্জটাকে এখানে বসিয়ে দাও, তাহলে তুমি সলভ করে ফেলতে পারো। আমি এখানে কি করলাম, আয়তনের যে ফর্মুলা আছে, ভলিউমের ফর্মুলা, সেটা ইউজ করলাম 4/3 পাই আর কিউব। সেখান থেকে আরটা ইভালুয়েট করলাম বা বের করে নিয়ে আসলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম। এই আরটা এখানে বসবে। তোমাদের অ্যান্সার কত আসছে এটা বলো আমাকে, সবাই করো, এখনই করো। আর স্ক্রিনশট নিয়ে নাও স্বাধীন, ওদের পরবর্তীতে ক্লাসের পরে দিও। সবাই কি ক্লিয়ার? ওকে ভাইয়া। অঙ্কটা কি ক্লিয়ার সবাই? হ্যালো আয়েশা, সাদিয়া 50 পাই বলতেছে। ভাইয়া আবার একটু জি ভাইয়া। ওকে, যারা ফেসবুকে ক্লাস আসবো তারা অঙ্কগুলো আমার সাথে সাথে করার চেষ্টা করো, আর অ্যান্সার অবশ্যই করো। খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসো লাইভে যারা দেখছো আমার সাথে ক্লাসটা। আচ্ছা চলো আমরা নেক্সট যে জিনিসটা করতে চাচ্ছি সেটার দিকে চলে যাই। এবার তোমাকে একটু ভিন্ন জিনিস দেওয়া হইলো, সামথিং একটা একটু সাদা স্ক্রিনে থাকি, হ্যাঁ, একটা সিলিন্ডার দেওয়া হইলো। এই সিলিন্ডারটা আসলে হলো না, এটা একদম এই সিলিন্ডারটা টোটালি নিডেড সিলিন্ডার বলতে পারো। এটা একদম সিল করা দুই পাশেই, ভিতরে পুরোটাই ডেন্স অবজেক্ট আছে, মানে ভিতরে বস্তু আছে একদম ভালো মতো ডেন্স। এটা নিডেড আসলে কি বলতে পারো, এইটার তোমার ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমার এটার এরিয়া যেটা সরি আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ দেওয়া রয়েছে সামথিং 2 মিটার। এটার উচ্চতা যেটা রয়েছে সেটাও দেওয়া রয়েছে। এই উচ্চতা যেটা সেটা হলো সামথিং h is equal to 10 মিটার। এখন তোমাকে বলা হইতেছে যে এটার মধ্যে কত চার্জ দিলে এটার ডেনসিটি তুমি সামথিং 3 কুলম পার মিটার স্কয়ার বানাইতে পারবা। এটা সমাধান বা সলিউশনটা একটু চিন্তা করো। আমি প্রথমে গিভেন জিনিসগুলোকে একটু লিখে ফেলতেছি, মানে যা দেওয়া আছে, গিভেন মানে দেওয়া আছে অংশটা, ডেল্টা ইজ ইকুয়াল টু 3 সি মিটার স্কয়ার। আমার আর দেওয়া রয়েছে 2 মিটার, এইচ দেওয়া রয়েছে 10 মিটার। আমার বের করতে হবে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। আমি ডেল্টার ফর্মুলা জানি, সেটা কি, কিউ বাই এ। কিন্তু এখানে এ বলতে কি বোঝাচ্ছে চিন্তা করে দেখো, এখানে এ বলতে বোঝাচ্ছে এই যে পুরো পৃষ্ঠতলের এরিয়া, যে টোটাল সারফেস এরিয়া, বাঁকানো কার্ভ সারফেস, যেটা ডেনসিটিটা কি ডেল্টা,
এটা ডেল্টা দ্বারা আমি লিখতেছি আপাতত। তুমি এটাকে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে প্রকাশ করা যেতে পারে। অনেক অনেক বইয়ে তুমি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করতে দেখবা, এরকম একটা দিছে। সো এটাও হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি আপাতত যেটা দিয়েছি সেটা ডেল্টা। ডেল্টা ডেল্টা সাইন বড় হাতের দিলে ওটা একটু টান দিয়ে, বড় হাত ছোট হাতের গ্রিক লেটার নিয়ে একটু স্টাডি করে দেখলে তুমি এই সিম্বল গুলোকে চিনতে পারবা। বাট এটা কোনো কি বলে, এটার কারণে কোনো কিছু নাম্বার কাটবে না যে তুমি কোন সিম্বল দিয়ে এটাকে কল করতেছো। অনেকে অনেক কিছু কিছু বই এটাকে ডিও লেখে, ডেনসিটি। তো সো ইট ডিপেন্ডস অন ইউ কোন বই থেকে তুমি শিখতেছো। বাট আমি যেটা দেখাচ্ছি এটা জাস্ট ডেল্টা সিম্বলই দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে হলুদ যে কার্ভ এরিয়াটা সেটা কত, সেটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কি করব জানো? এটাকে টেনে এইভাবে কেটে এইভাবে ছড়িয়ে দেব। এটা তো রুটির মতো রোল করা রয়েছে, রুটিটা আমি কি করব, ভাঁজটা খুলে আমি এইভাবে করে দেব। তো আমি একটু চিন্তা করে দেখো এটার পুরোটার পরিধি কত ছিল, সেটাই তো এইটুকু, মানে 2 পাই আর। আর এটার উচ্চতাও যদি জানি, তাইলে এই যে হলুদ যে অংশটা আমি দাগে দাগে দেখাচ্ছি রোল করা রয়েছে, সেইটুকুর এরিয়া বা ক্ষেত্রফল কত হবে সবাই জানো না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হাইট ইন্টু ব্রেথ করো, এই দুটাকে গুণ করো, 2 পাই আর এইচ হবে এটার এরিয়াটা। সো আমি যদি এরিয়া বলি তাহলে সেটা 2 পাই আর এইচ হবে প্লাস, এবার খেয়াল করো আমি আরেকটা অংশ হলুদ করে দিচ্ছি, সেটা হলো এই যে এরিয়া আর নিচের এইখানে এরিয়া, এটা দুইটা কি আসলে বলো তো? এটা এই দুইটা কি শেপ? সার্কুলার শেপ না? বৃত্তাকৃতি না এটা? তাহলে এই দুটাকে যোগ করলে কি আসবে বলো তো? বৃত্তের ক্ষেত্রফল আসবে, সার্কেলের ক্ষেত্রফল আসবে। দুইটা সার্কেল তাই 2 লিখলাম, তারপরে পাই আর স্কয়ার। তুমি আর এর মানও জানো, এইচ এর মানও জানো। এইচ এর মানটা হলো 10, আর এর মানটা হলো 2, এখানে দেওয়া রয়েছে এই যে আমাদের। এখন তাহলে এরিয়া বা ক্ষেত্রফলটা তুমি বের করো, বের করার পরে সেটাকে এইখানে বসিয়ে দাও। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি না। হোয়াট? কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিন? এতক্ষণ ধরে কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিন? হ্যালো ভাই, এতক্ষণ দেখছিলাম, এখন দেখা যাচ্ছে না। ভাই এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমরা স্ক্রিন, আমার স্ক্রিনটাকে পিন করে রাখো। স্বাধীন একটু বলো তো ওদের ব্যাপারটা। স্বাধীন ওদের যে স্ক্রিনটা এমএসসি টিম নামে 3টা অ্যাকাউন্ট আছে, তার ভিতরে যেটা থেকে সামিউল হাসান, স্ক্রিন শেয়ার করা তোমরা কেমন আছো? করে নাও। রাফিদ আলম, জিএম রাফিদ আলম, প্রণব বিশ্বাস, থ্যাঙ্কস দাদু বলতেছো। অনেকেই তোমরা নিজেরা স্ক্রিন শেয়ার দিচ্ছ, এটা করো না, তাহলে অন্যদেরকে দেখতে সমস্যা হবে। ইসলাম তোমরা একটু সবাই না, এগুলো একটু করো। ওকে, সবার স্ক্রিন শেয়ার অপশনটা বন্ধ করে দিয়েছি আমি। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে সবার? আমার স্ক্রিনটাকে পিন করো, এমএসএফ টিম লেখা আছে ওইটাকে পিন করে রাখো, তাহলে দেখতে পারবো আমার স্ক্রিন। ওকে, চলো ক্লাসে ফিরে যাই। এই অঙ্কটা সবাই করেছো? অ্যানসার আসছে? এরপরে এ আর ডেল্টা দুইটাই আছে, কিউ বের করে ফেলতে পারবা না এখান থেকে নাকি কষ্ট হবে? এই ডেল্টার পরিবর্তে বসাবা 3, কারণ এটা এখানে দেওয়া রয়েছে। সো আমরা নেক্সট ইয়ে চলে যাই। আমাদের ছোটবেলার সেই বিষয়গুলো যেগুলা দিয়ে আমরা কিছু অঙ্ক করতে পারি, সেটা হলো আমাদের খুবই পরিচিত সূত্র, সেটা হলো কুলম্বের সূত্র। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছিলা, F = ছিল সামথিং K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এই মানটা তোমরা মুখস্থ করেছিলা, এই কনস্ট্যান্টের মানটা 9 × 10⁹। যেহেতু তুমি একটু বড় হয়ে গেছো তাই কুলম্বস ল এরকম না, এখন আর তোমরা এটা লিখবা না।
তোমরা এটাকে লিখবা এইভাবে f is equal to 1/4 pi f sin r into q1 q2 by r square। এখন তোমরা কি করলা খেয়াল করে দেখো, যখন একটু বড় হয়েছ তখন তুমি আসলে কুলম্বের ফর্মুলাটাকে ইন ডিটেইলে লিখতেছো, কিন্তু সব সময় এই যে কনস্ট্যান্ট এই কে এর পরিবর্তে যে তুমি এটা বসালা, এই কনস্ট্যান্টটা not always বা সর্বদা 9 × 10⁹ না, এই কথাটা মনে রাখবা। মানে যে কোনো জায়গায় তুমি 9 × 10⁹ বসাইতে পারো না এই কনস্ট্যান্টটাকে। যদি মাধ্যমটা সামথিং এয়ার হয় বা জিরো মিডিয়াম হয়, তখন তুমি এই f sin naught এর জায়গায় f sin naught বসাতে পারবা, আর তখন 1/4 pi f sin naught এর মানটা আসবে 9 × 10⁹। কিন্তু অন্য কোনো মাধ্যমে চলে গেলে, মানে মিডিয়ামটা চেঞ্জ করে যদি সামথিং অন্য একটা মিডিয়ামে চলে যাও, পানির মতো একটা কোনো মিডিয়াম বা হার্ড কোনো মিডিয়ামে চলে যাও, এরকম মাধ্যমে যদি দুইটা চার্জ থাকে, তখন তুমি কুলম্বের ফর্মুলাটাকে সামথিং মনে করো এটা হলো ওয়াইন, মানে উইস্কি বা ওয়াইনের মধ্যে চলে গেছো, তখন ওইটা হয়তো f sin r এর মানটা সামথিং f sin r ওয়াইন হবে, w হবে। তো তখন 1/4 pi f sin r ওয়াইন বসাতে হবে। সেটা যে কোনো একটা কিছু হইতে পারে, সেটা তুমি জানো না কত হবে, ক্যালকুলেট করার জন্য কোনো ইনফরমেশন তোমাকে দেবে, বাট তুমি এতটুকু বুঝে রাখো যে সব সময় 9 × 10⁹ যেটা তুমি ছোটবেলায় বসাইতা, সেটা ইউজ করা যাবে না এখন। যারা কুলম্বের সূত্র একদম ভুলে গেছো, তাদের জন্য জাস্ট 30 সেকেন্ডে একটু রিমাইন্ডার করে দিচ্ছি। এখানে Q1 ছিল হলো একটা চার্জ, Q2 হলো আরেকটা চার্জ, যেগুলা পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ হিসেবে ধরি। বিন্দু চার্জ মানে হলো আমরা এই পুরো চার্জটার বিভিন্ন শেপ কল্পনা করতেছি না, একটা বিন্দুতে, মানে এই জায়গাটাই এই চার্জটার পুরোটাই পুঞ্জীভূত আছে, মানে কনসেন্ট্রেটেড আছে, এরকম ভাবে আমরা কনসিডার করতেছি। এখন দেখো এইখান থেকে এই সেন্টার থেকে এই সেন্টারের যে ডিসটেন্স, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বা সেন্টার টু সেন্টার ডিসটেন্স হলো আর। এই ফর্মুলার মধ্যে তোমার আর কিছু অপরিচিত নাই, সবগুলো তুমি চিনে গেছো। এই f sin naught টাকে বলা হয় পারমিটিভিটি বা মিডিয়ামের পারমিটিভিটি। মানে কোন একটা মিডিয়াম দুইটা চার্জের যে ফোর্স লাইনগুলো আছে সেটাকে কতটা অ্যাবজর্ব করে ফেলে বা এই ফোর্সের এগেইনস্টে কতটা বাধা দেয়। মানে একটু সহজ করে বলি, তোমাদের অনেকেরই ফোন চালাইতে বা ইউটিউবে গান শুনতে ইচ্ছে করে, কিন্তু তোমাদের মা বাবা খুব কাছে থাকলে বা তোমার সাথে ঘুমালে সেই দিন রাতে আর তুমি ইউটিউব সারা রাত ধরে চালাতে পারো না বা ফেসবুক ব্রাউজিং করতে পারো না। এই যে তোমার যে ফেসবুকের প্রতি টান এফ, মানে ফোর্স, এই দুটার মধ্যে যে আকর্ষণ বলটা, এই ফোর্সটা কমে যায় যদি মিডিয়ামটা হার্ড হয় বা মিডিয়ামটা বেশি ঝামেলা করে। মিডিয়ামটা মানে হলো তোমার পাশে তোমার সাথে যে ঘুমাবে সে যদি ঝামেলা করে, বলে যে এই রাতে ফেসবুক চালানো যাবে না বা এই সমস্ত কিছু বলে, তোমার পাশে যদি তোমার মা থাকে তাইলে এক ধরনের ঘটনা ঘটবে, তোমার পাশে তোমার বান্ধবী থাকলে আরেক ধরনের ঘটনা ঘটবে, তোমার পাশে আরেকজন থাকলে আরেক ধরনের ঘটনা ঘটবে। তার মানে মাধ্যমের উপর এই ফোর্সটা নির্ভর করতেছে। সো এই এপসাইনরটা আসলে মাধ্যমের ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি, ইংলিশে যদি লেখো পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এটা বিভিন্ন মিডিয়ামের বিভিন্ন রকম হবে, যেটা এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা বের করেছে। এটা বের করার যদি সহজ কোনো ফর্মুলা জিজ্ঞেস করো আমাকে যে ভাইয়া এপসাইনরটাকে সহজে বের করো, সেটা হলো জিরো মিডিয়ামেরটা ক্যালকুলেটরের পিছনে দেওয়া আছে। তুমি অন্য কোনো মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা কে নামের আরেকটা কনস্ট্যান্ট আছে, সেটাকে যদি বের করে ফেলতে পারো, বা যেটা এটা পরীক্ষায় তোমার দেওয়া থাকবে জেনারেলি, এই কে দেওয়া থাকলে খুব সহজে তুমি এই এই জিনিসটাকে বের করে ফেলতে পারবা। এপসাইলন এই যে পারমিটিভিটিটাকে বের করার একটা সহজ সূত্র হলো জিরো মিডিয়ামেরটাকে কে দিয়ে গুণ করে দাও। কে জিনিসটার আবার অনেকগুলো নাম আছে, এটার নাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই ডাই বানাম বললাম, যাই হোক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটার আরেকটা নাম আছে রিলেটিভ পারমিটিভিটি। দুইটা নাম বলছি, রিলেটিভ পারমিটিভিটি,
ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর বাংলায়ও দুইটা নাম বলেছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক আর আরেকটা নাম হবে আপেক্ষিক ভেদনযোগ্যতা। এটা যদি দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো মিডিয়ামের এপসাইলন নটটা বের করে ফেলতে পারবা তাড়াতাড়ি। ধরো ওয়াইনের মধ্যে যদি তোমাকে বলে দেয় যে এই মিডিয়ামের কে এর মান হলো 5, তাহলে তুমি খুব সহজেই এই জিনিসটা ক্যালকুলেট করতে পারবা। কিভাবে পারবা একটু দেখাই। তোমার জাস্ট এইখানে 1/4 পাই এপসাইলন নট পর্যন্ত বসাবা, আর বাকি কে এর যে মানটা আছে সেটা বসাইতে হবে 5। দেখো আমি কি করলাম, এটার পরিবর্তে এটা বসাইলাম এই সূত্র অনুযায়ী। তো আমি কিন্তু জানি এইটুকুর মান কত। লামিসা বলো তো এইটুকুর মান কত? সুমা আছো নাকি? অনিন্দিতা আছো? সানজিদা আছো? তোমরা কি কেউ আমার into 10 to the power 9 এইটার কোয়ের মান আসলে 9 into 10 to the power 9, ঠিক বলেছো। আর শুধু 1/5 এটুক জানা থাকলে আমরা অন্য একটা মিডিয়ামের জন্য এই যে কনস্ট্যান্ট কে এর মানটা বের করে ফেলতে পারলাম। আমাদের যে সরি এই কে দিলে আবার তোমরা এটার সাথে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে কনফিউজ করে ফেলতে পারো, এই কে ওই কে না। আমি জাস্ট বললাম এই যে কনস্ট্যান্ট টুকুর মান এভাবে বের করতে পারো তোমরা। এটা সিম্পল একটা কাজ, তোমরা এগুলা পারবা মনে করছি আমি, বাট এইটুকু কে বোঝো নাই আমাকে বলো তো। এইখানে থাকা কোনো কিছু বোঝোই নাই, কিছুই বোঝো নাই, এরকম কে আছো? কেউ কি আছো? ওকে আমি মুছে দিলাম। ভাইয়া আরেকবার রিপিট করা যাবে? একটু লেট করে ফেললা না? আচ্ছা রিপিট করা যাবে, আমরা এখন অঙ্কের ছলে রিপিটটা করব। দেখো তোমাকে আমি খুব সিম্পলি জিনিসপত্র দিচ্ছি কিছু। একটা ঘড়ি আছে সিম্পল, এই ঘড়ির এখানে কিসের কি থাকে, 12 কাঁটা থাকে। এখানে কিসের কাঁটা থাকে, দুপুর 3টা। এখানে কিসের কাঁটা থাকে, 9টা। একটু পরে বাজবে, এখানে থাকে 6টার কাঁটা। এখন যদি তোমাকে আমি বলি যে এইখানে থাকা একটা চার্জের উপর ফোর্স বের করো। আমি ধরো এখানে একটা চার্জ রাখলাম, সেটাকে একটু স্পেশালি অন্য কালার দিয়ে আঁকি, দাঁড়াও। এই যে চার্জ আছে সেটার মধ্যে ফোর্স বের করতে হবে তোমার। এখানে যে চার্জ আছে সেটা সেন্টারের চার্জ, তো সেটা মনে করো 2 কুলম্ব চার্জ আছে। আর এই যে ঘড়ির যে চারপাশে 4টা চার্জ দেখতে পাচ্ছ, এগুলা প্রত্যেকটার ভ্যালু আসলে 12, 3, 6, 9 কুলম্ব করে। মানে এটা হলো +9 কুলম্ব, এটা হলো +3 কুলম্ব, এটা হলো +12 কুলম্ব, এটা হলো +6 কুলম্ব। এখন আমরা এই ক্লক প্রবলেমটাকে সলভ করতে যাচ্ছি। আমি একটু ইংলিশে রিপ্রেজেন্ট করে দিচ্ছি সবার জন্য। দিস ইজ আ ক্লক and here you can see 4 charges. One is 12 coulomb, another is 6 coulomb, here is 9 coulomb, and last one is 3 coulomb. You will have to place a charge here in the center of this clock. The value of that charge would be +2 coulomb. You will have to find the force, resultant force exerted by these 4, 1, 2, 3, 4 charges in the center of this clock. এখন এই 2 কুলম্ব চার্জের মধ্যে কতখানি ফোর্স ক্রিয়েট হবে সেটা বের করতে হবে। যদি এই ঘড়িটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে তোমাকে, সেটা হলো 30 মিটার স্কয়ার। এখন তোমরা কি সবাই পারবা অঙ্কটা করতে? আর এই ঘড়িটা একটা পারফেক্ট, মানে আমি তো একটু আলুর মতো বানাইছি, বুঝতে পারতেছো। এটা আলুর মতো না আর কি, কামড় দেখে ফেলতে ফুচকার মতো দেখা যাচ্ছে যদিও। তোমরা কি করোনার মধ্যে ফুচকা টুচকা খাচ্ছ বাচ্চারা? তোমাদের কি অবস্থা বলো তো? সাবধানে থাইকো, বেশি ফুচকা খায়ও না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ফুচকার মতো যে দেখা যাচ্ছে, এটা ফুচকার মতো না আর কি, এটা আর কি টেনিস বলের মতো চিন্তা করতে পারো। এটা একটা আসলে পারফেক্ট সার্কেল বা বৃত্ত, যেটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে এরিয়া 30 মিটার স্কয়ার। তোমাদের কার কার অঙ্কটা হয়ে গেছে বলো, বলতে পারো। অনেকেই সেকেন্ড ইয়ারের আছো, তারা খুব ভালো দ্রুত পারার কথা। এটা আসলে 9-10 এর বাচ্চাদের অনেক দ্রুত পারার কথা,
বাট যারা ভেক্টর পারে না তারা এটা পারবে না। ভেক্টরের সেন্সটা মোটামুটি লাগবে, নাইলে হবে না। দেখো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল চিন্তা করি। এখানে একটা চার্জ আছে 9 আর এখানে একটা চার্জ আছে 2। দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আমি বের করতে পারি। এটা অনেক আগেই করতে হবে, সবার আগে এই কাজটা হলো ডিস্টেন্সটা বের করে ফেলা। সেটা পাই আর স্কয়ার লিখলাম, আর এর মানটা আমরা বের করব 30 ডিভাইডেড বাই পাই, রুট করে দাও, তাইলে বের হয়ে যাবে। আমাকে কেউ একটু অ্যানসারটা বলো, যদি ক্যালকুলেটরটা থাকে তাকে একটু চাপ টাপ দিয়ে বের করে ফেলো। অ্যানসারটা বলো ফার্স্ট। এত স্লো হইলে কেমনে হবে? এই 3.9 আসে, আমি ধরলাম 3.09 আসতেছে, আমি 3 আর ধরলাম। তোমার দিয়ে হইলো না, কাজটা পারলা না, তোমরা অনেক জোরে ক্যালকুলেটর চালাইতে পারো না। এত লেট করে বলে তো হবে না, আমি তো করে ফেললাম। আমি সেই ক্যালকুলেটর আনলাম, তারপরে করলাম, তোমাদের তাতেও হইলো না অতটুকু সময়। তার মানে রেডিয়াসটা পেয়ে গেছি। এই দূরত্বগুলো আসলে কত? 3 করে মোটামুটি বলা যায় 3 করে। এখন যদি সিম্পলি এই দুইটাকে চিন্তা করি, এটাকে কি করতেছে? প্লাস চার্জকে রিপালস করে বা বিকর্ষণ করে। এই প্লাস চার্জকে বিকর্ষণ করতেছে, মানে ওইদিকে ধাক্কা দিচ্ছে। আমি করব কি, এটাকে সুন্দর করে আঁকিয়ে আলাদাভাবে নিচে এই জায়গাটায়, যেন তুমি আরো ভালো করে বুঝতে পারো। এই যে +2 কুলম্ব চার্জ, এটাকে আমি আঁকলাম। এরপরে আমি তোমার একটা কথা বলি, দেখো এই 9 কুলম্ব চার্জ, এই 2 কুলম্ব চার্জ এই দিকে ডানে ধাক্কা দিচ্ছে, আর এই 3 কুলম্ব চার্জ এই 2 কুলম্ব চার্জকে বামে ধাক্কা দিচ্ছে। এখন আমাকে বলো তো কে জিতবে? 9 জিতবে না 3 জিতবে? নরমালি গেস করে বলো। 9 কুলম্ব চার্জ 9 জিতবে, তার মানে ধাক্কাটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে, তাই না? তো আমি আগেই একটা দুষ্টামি করে আগেই যেহেতু আমি বুঝে ফেলছি, পদার্থবিজ্ঞান যেহেতু অঙ্কের আগেই কাজ করে, পদার্থবিজ্ঞান কিন্তু অঙ্কের সাহায্য নিয়ে অনেক ডিপ ক্যালকুলেশন করে ঠিকই, কিন্তু পদার্থবিজ্ঞান যে মানে সবসময় যে অঙ্কের সাহায্য নিয়ে কাজ করবে তা কিন্তু না, নিজেই কিন্তু অ্যানালিটিক্যালি অ্যান্সার দিয়ে দিতে পারে সে। তো পদার্থবিজ্ঞান অনেক স্মার্ট ওয়েতে, আরো মানে গণিতের সাহায্য ছাড়াই অনেক কাজ অনেক স্মার্ট ওয়েতে করতে পারে। যেমন তোমার ব্রেন এটাকে শুধু ফিজিক্স দ্বারাই বুঝতে পারছে যে 9 যেদিকে ধাক্কা দিবে ওই দিকে যাবে। তার মানে আমি বলতে পারি না যে ভেক্টরটা ডানে থাকবে, সেটা আসলে 2 এর উপর 4 দ্বারা 9 দ্বারা মাইনাস 2 এর উপর যে 3 ফোর্স যতখানি ধাক্কা দিছিল ওইটুকু বাদ হয়ে যাবে। তুমি একটু চিন্তা করে দেখো, এই পাশ থেকে একজন ধাক্কা দিচ্ছে ওইদিকে, আর এই পাশ থেকে আরেকজন জোরে ধাক্কা দিচ্ছে। এটা জোরে, ওইটা একটু কম জোরে, তাহলে এটার গায়ে থাকবে কতখানি ধাক্কা? এই 9 এর যে ধাক্কাটা সেইটা মাইনাস 3 এর যে ধাক্কাটা সেইটা। একই রকম ভাবে আমাকে বলতো 12 জিতবে না 6 জিতবে? দ্রুত বলো, কথা বলতে কষ্ট লাগে নাকি তোমাদের? ঘুমায় গেল নাকি? কথা কম আগে। 12 জিতবে, তাহলে আমি যে উপরের দিকে আঁকছি সেটা ভুল আঁকছি, তাই না? ব্রেক লাগবে? ওকে, ব্রেক নাও। আমি আঁকতে থাকি, তোমরা ব্রেক নিয়ে আসো, সমস্যা নেই, তোমরা আসার পরেই পড়াবো। কতক্ষণের ব্রেক লাগবে? ব্রেক কেন? যে নামাজের ব্রেক বললো, তোমরা নামাজের ব্রেক নাও, আমরা অন্য জিনিস চালাতে থাকি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, কয়েকটা প্রবলেম সলভ করে দেন আমাদের। ম্যাথের? ফিজিক্স ক্লাস করতেছি, ফিজিক্সের প্রবলেম সলভ করে দিতে পারি। ফিজিক্স ভাইয়া, ম্যাথ না। আমরা তো ম্যাথই করতেছি, হ্যাঁ সব করি, তারপর তোমার প্রবলেম থাকলে সে না বোঝা যাবে। কিরকম প্রবলেম আমাকে বলো তাও।
হ্যালো, না চলে গেছে। আমরা এই প্রবলেমটাকে ডিজাইন করি তারও। ভাইয়া, হ্যাঁ বলো। কুলম্বের সূত্র কি সরল বর্তনীতে প্রয়োগ করা যায় না? সরল বর্তনীতে কুলম্বের সূত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারো। ভাইয়া কুলম্ব না, কিশর্ফের। ও কারশফস ল বর্তনীতে কেন প্রয়োগ করা যাবে না? মানে কি প্রশ্ন করলা তুমি এটা? ক্লোজড বর্তনীতে অবশ্যই প্রয়োগ করা যাবে। ক্লোজড বর্তনীতে বর্তনীটা ক্লোজ হতে হবে, মানে এমন বর্তনী হইলে হবে না যেটা আসলে ক্লোজ না। আচ্ছা ঠিক আছে। তারপর বলো। আচ্ছা, আর ভাইয়া লুপ উপপাদ্য শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে? লুপ উপপাদ্য তুমি কি তাই বললা? হ্যালো, বললাম লুপ পদ্ধতি কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে? তুমি আমাকে উপপাদ্যটা বলো তো, আমার মনে হচ্ছে তোমার কোনো টার্মে ঝামেলা হচ্ছে আমার। না ভাইয়া, টার্মে ঝামেলা নাই, এটা একটা কোশ্চেন দিছে তো আমি এটা আনসার করতে পারছি না কারণ অধ্যায়টা পড়ি নাই। ও আচ্ছা, উপপাদ্যটা কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে? মানে 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 কিন্তু কেন মানে সেটা তো তুমি বুঝো না, তোমার বলে কি লাভ? যে চ্যাপ্টারে আছে ওই চ্যাপ্টারে থাকাটাই দরকার। এখন যদি তুমি শুধু মানে লেখো তাহলে অ্যান্সারটা সঠিক হবে না। এই জন্য তোমাকে আগে বোঝানো লাগবে ওই জিনিসটা কি, টোটাল ইন ডেপথে অ্যান্সারটা করা লাগবে। মানে এটা ইয়েস নো কোশ্চেন না যেটা তুমি আমাকে দিচ্ছ। বেটার হয় তুমি এগুলা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখো, কখনো সময় করে আমাদের কোনো টিচার সলভ করে দেবে। আর মানে এখন আমরা লাইভের মধ্যে যদি তোমাকে তোমার পরীক্ষার প্রশ্ন সলভ করে দেই তাহলে ব্যাপারটা ইলিগাল প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে আর কি। আর কিছু বললাম না। তাই তোমাকে কোনোটারই পুরো পরিপূর্ণ উত্তর দিলাম না আমি। যদিও আমি এগুলোর উত্তর এমনিও পারি না, কোথেকে দেবো তোমার, বাট আমি তুমি কোথা থেকে পারবা সেই ব্যবস্থা করে দিতে পারো। কাশ্যপের সূত্র তো সামনের কয়েকদিন পরে আমরা শুরু করে দেব, ওইখান থেকে তোমার এই জিনিসগুলোর ধারণা চলে আসবে। আমাদের অঙ্কে ফিরে আসতেছি আমরা। কার হয়ে গেছে অঙ্কটা সে আমাকে একটু অ্যান্সার বলতে পারো বা কিভাবে করব বলতে পারো? আমরা নামাজের বিরতি নিচ্ছি বলে একটু সময় দিচ্ছি আর কি সবাইকে। বিরতির মধ্যে তোমরা পাওয়ার পয়েন্টের কাজ দেখতেছো আর কি। আচ্ছা, যাই হোক, উপর সাইডে 12 কুলম হবে। উপর সাইডে 12 হবে তাই না? সমস্যা নাই, এডিটে বলতো এটা 12 আর এই পাশে আমাদের কি যেন ছিল আরো, এটা ছিল হলো
আমি কি বলতেছিলাম, 2 এর উপর 9 এর ফোর্স, সরি হ্যাং করতেছে আমার। 2 এর উপর 9 এর ফোর্সটা বেশি ছিল, সেটা মাইনাস করব আমরা কি, 2 এর উপর কার ফোর্স, 3 এর ফোর্স, মানে এইটা যেদিকে ধাক্কা দিচ্ছে এটা বেশি, তাই আমরা ওইটাকে রাখলাম, অপরটা কেটে দিলাম আর কি। তো আমরা এটা তো এখানেই লিখতে পারি, এখন এইখানে ড্র করতে পারি, যেহেতু আমার ড্রয়িং টুলস ভালো আছে এখানে। তো এটা হলো আমাদের, আচ্ছা কোনো কারণে স্পিড পাচ্ছি না, ঝামেলা করতেছে। এটা হলো এই ভেক্টরটা, যা বিয়োগ করে যেটা আসবে আর কি। আর এটা হলো উপরে যে আরেকটা ভেক্টর লাগবে, সেটাও আমরা বের করি খুব সহজেই। আমি যেটা এটা হলো এই ভেক্টরটা, এটারে কি নাম দিতে পারি আমি, সামথিং মনে করো আর এক্স বলতেছি, এটারে রেজাল্টেন্ট এক্স এক্স ডিরেকশনে, হলো আর এক্স। আর এটা হলো আর ওয়াই। আর ওয়াইটা কি হবে বলো আমাকে কেউ একজন তোমাদের মধ্য থেকে। আর ওইটা নিচের দিকে হবে না ডিরেকশনটা? হ্যাঁ, কিন্তু মানটা কত হবে? নিচের দিকে হবে সেটা একটু বুঝিয়ে দাও তো সবাইকে, কেন হবে নিচের দিকে? কারণ 12টা বেশি, তাই না? 12 থেকে আসা ধাক্কাটা 6 থেকে আসা ধাক্কার থেকে বেশি হবে। তাই এটার দিকটা নিচের দিকে দিতে হবে আমার। আমি যে 2 কলম্বকে সরিয়ে দিই একটু। আচ্ছা আমি একটু রিফ্রেশ করি, কোনো কারণে অনেক বেশি ই করতেছে। অবশ্য 2টা লাইভ 2টা 3টা লাইভ চালাচ্ছি এক জায়গা থেকে, এই কারণে এরকম দেখা যাচ্ছে। যাই হোক সমস্যা নাই, আমরা একটা ই পেয়ে যাচ্ছি, তোমাদের এটা দিয়ে দেবো না, তোমাদের আবার পড়তে সুবিধা হবে না। আচ্ছা এটা হলো 6টা আর এটা 12টা, 12টা জিতে যাবে, তাই 12টা থেকে সামথিং মাইনাস করতে হবে, ই মাইনাস করতে হবে 6টা। এখন আমাকে কয়টা ফোর্স বের করতে হবে এই কাজটা করার জন্য, আর এক্স আর ওয়াই বের করার জন্য? 1টা 2টা 3টা 4টা ফোর্স বের করতে হবে। আমি এখানে একটা একটা করে বের করি, তাইলে চলো। প্রথমত আমার যেটা বের করতে হবে সেটা মনে করো এফ, এইটা, এটা বের করতে গেলে আমার প্রথমে কি করতে হবে, 1/4 পাই, ওই যে ওই জিনিসটা লাগবে, মানে আমি যদি বলি 9 × 10⁹ ইন্টু কি হবে, ইন্টু সামথিং ডিভাইডেড বাই সামথিং হবে, তার মানে হলো এখানে কি হবে বলতো, 2 আর 9 এর মধ্যবর্তী, 2 এই যে এই চার্জ আর এই চার্জ, এই দুইটার মধ্যবর্তী বিকর্ষণ বল আসলে বের করতে চাচ্ছি, সেটা কত, 9 টাইমস 2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এই মধ্যবর্তী দূরত্ব আর কত ছিল আমাদের, 3 ছিল, একটু আগে বের করেছিলাম তাই না, ব্যাসার্ধটা ঘড়িটার 3 স্কয়ার হবে। এটা একটা ফোর্স গেল। একই রকম ভাবে আমরা যদি বের করতে চাই সবার ক্ষেত্রে, একটু চিন্তা করে দেখো, এই 9 × 10⁻³ এটা কিন্তু কমন, আবার ব্যাসার্ধ যেহেতু সেম, তার মানে 1/3 স্কয়ার এটাও কমন। আমি তাইলে এই জায়গাটার মধ্যে একটু কেরামতি করতে পারি, একটু দুষ্টামি করি, দেখো কি করি। আমি এই পুরো জিনিসটাকে কমন নিয়ে নিচ্ছি, এই যে 9 × 10⁹, তারপর দেখো একটু শর্টকাটে জিনিসটাকে লিখতে পারি, ডিভাইডেড বাই সামথিং মানে হলো ডিভাইডেড বাই 3 স্কয়ার, তাই না? এই পুরো জিনিসটাকে আমি কমন নিয়ে নিলাম, এটা থেকেও এটা থেকেও, তাইলে কি করা যাবে,
এখন তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো তো কি করবো এখন? কমন যেহেতু নিয়ে ফেলছি, তো আমি এখন জাস্ট এইগুলা লিখবো 9 আর 2, এখানে 9 আর 2 লিখবো আর মাইনাস করে দেব 3 আর 2। অনেকের কাছে অনেক আজগুবি লাগতেছে, কিছুই না, জাস্ট কুলম্বের সূত্র এখানে একবার প্রয়োগ করেছি, 1 মানে 1/4 পাই এপসাইলন ইনটু এই যে Q1 কত, 9 এর চার্জ হলো 9 কুলম্ব, আর এখানে 2 হলো এটার চার্জ, ডিভাইডেড বাই আর স্কয়ার, মাইনাস করেছি, তারপর আবারও সেই কনস্ট্যান্টটুকু আর ব্যাসার্ধটুকু, ব্যাসার্ধ তো এইটার এইটারও সেমই, 2 আর 3, শুধু চার্জে চেঞ্জ আসতেছে, 2 আর 3 এ চেঞ্জ করলাম আমরা। একই রকম ভাবে আমরা যদি বলি এটা বের করতে চাই, সেটাও একই রকম ভাবে বের করতে পারবো, একই পলিসিতে, একটু দ্রুত বের করা যাবে। তো আমরা এটা এখন সরাসরি এটা লিখে ফেলি। দেখো আমি কমন নিয়ে আগে থেকে লিখতেছি, এটার কারণ হলো তোমরা যখন একটু বড় পরীক্ষায় যাবা তোমাদের হাতে অনেক বেশি সময় থাকবে না, তো একটু দ্রুত করা শেখার জন্য আমি তোমাদের জাস্ট একটু মানে জিনিসটাকে একটু গুছিয়ে লিখতে শেখাচ্ছি কমন নিয়ে একবারে, কারণ যেহেতু জিনিসগুলো সেম, সো তোমার কেন কমন নিয়ে তুমি লিখতে পারবা না। দ্যাটস ইট, হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে। আমি একটু এটার সাইজটা কমিয়ে দিচ্ছি। আমাকে বলো RX আর Y বের করেছি যে কে বুঝো নাই? সে আসলে এটা বুঝো নাই যে এটা দুইটা চার্জের মধ্যবর্তী বল যে কিভাবে বের করে কুলম্বের সূত্র দ্বারা, এইটাই বুঝো নাই তুমি। তোমাদের মধ্যে কে আছো যে এই জিনিসটা একটু বুঝো নাই, সে একটু আমাকে নক করো। আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমাদের যে সূত্রটা সেটা কি ছিল, সেটা হলো সামথিং বলতে পারো একটা কনস্ট্যান্ট কে ইনটু কি ছিল Q1 ইনটু Q2 ছিল, ডিভাইডেড বাই আর স্কয়ার ছিল। এবার আমাকে বলো, এখানে তো কোনো কিছু বলা নাই, তার মানে এটা জিরো মিডিয়াম ধরবো। কে এর মান কত? শূন্য মিডিয়ামে কে এর মান কত থাকে কুলম্বের সূত্রে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 থাকে। এইটুকু কি বুঝতে পারছো? কিছু বলা নাই, এর জন্য আমি এটাকে শূন্য মাধ্যম ধরে কনস্ট্যান্টের মানটা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ধরেছি। এইবার Q1 এই চার্জটার মান কত? 2 কুলম্ব, আর এইটা হলো 9। এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বল আমরা বের করতে চাচ্ছি, এই দুইটার যেহেতু বের করতে চাচ্ছি, তাহলে Q1 এর জায়গায় বসাবো 2 আর Q2 এর জায়গায় বসাবো 9। তাহলে আমি এখন Q1 এর জায়গায় 9 বসিয়ে দিয়েছি আর Q2 এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, তুমি যেটা বসাও আগে। আর মধ্যবর্তী যে দূরত্বটা ছিল আমরা সেটা বের করলাম কিভাবে? আমাদের যে এই দূরত্বটা সেটা আমরা কিভাবে বের করলাম? ব্যাসার্ধ, ঘড়িটার বৃত্তাকার ঘড়ি, তার ব্যাসার্ধ আমরা বের করলাম সিম্পলি। যেটা আমরা এরিয়া থেকে বের করেছিলাম, তোমাদের যাদের মনে নাই কিভাবে বের করেছিলাম তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তোমাদের নামাজের ব্রেক মনে শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন আবার পেন দিয়ে লিখি নাকি? এই লেখাগুলো ভালো, অনেক চোখে পড়ে, ভালো কালারফুল। তো আমরা আরটা কিভাবে বের করেছিলাম? আর ইকুয়াল টু যে 3 মিটার ছিল সেটা আমরা বের করেছিলাম হলো সূত্র থেকে। আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করেছিলাম? এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এরপরে এরিয়াটা মনে হয় 30 এর মতো একটা কিছু ছিল, এখান থেকে আর এর মানটা বের করে আনছিলাম। 30 কি ছিল ছাত্ররা? আমাকে কেউ একজন বলে দাও তো, এটা কি ঠিক লিখলাম? এইবার আসো। জি ঠিক আছে। আচ্ছা, এইবার আসো, আর ওয়াই তো নিচের দিকে হবে, তো আমি এটাকে নিচে দিয়ে দেই। এখন এই পুরো সেটআপটা নিয়ে একটু চিন্তা করি। এখনো কিন্তু অ্যানসার হয় নাই, কারণ এই 2 কুলম্ব চার্জের উপর যেই 4টা বল কাজ করতেছে শুধু, সেটা কিন্তু আমরা এই 4টা বলকে কিন্তু আমরা কি করি নাই বলতো?
লব্ধি কিন্তু বের করি না। এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমি আরেকটা পেজ নেই, পরের পেজে যাই, আমি এগুলাকে কেটে দেই। আমার আর এক্স আর ওয়াই কত আসছে তোমাদের বলো তো, একটু অ্যান্সারটা বলো, এটা কত আসছে? আচ্ছা বাদ দাও, সমস্যা নেই। 1.2 পাওয়ার 10। আচ্ছা যাই আসুক, আর এক্স আর ওয়াই এর মান আমাদের আসছে। এখন আমার এই আর এক্স আর ওয়াই ব্যবহার করে এটার উপর লব্ধি বল বের করতে হবে, যেটা বের করার জন্য আমাদের ন্যূনতম ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের সামান্তরিক সূত্রটা জানা থাকতে হবে, তাই না? সেটা কি ছিল আমাকে কেউ একজন বলো, সামান্তরিক সূত্র কি ছিল? এটার মধ্যে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই বা সামান্তরিক সূত্র খাটাইতে চাই, এটা কত হবে বলো? সামান্তরিক সূত্র ভুলে গেছো? সামান্তরিক সূত্র ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর ইকুয়াল এখানে পি আর কিউ নাই, এখানে কি বলবো বলতো? আর এক্স সামথিং, কি বলবো? আর এক্স আর ওয়াই, এক্স্যাক্টলি আর এক্স আর আর ওয়াই। তো এটা করে আমরা কি করতে পারবো বলতো? শুধু আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটা করলে আমরা কি করে ফেলতে পারবো? আমরা টোটাল লব্ধি বলটা বের করে ফেলতে পারবো। সো সিম্পল করে ফেললাম অঙ্কটা। এই আর এক্স এর মানও আমরা বের করেছি আগের পেজে, আর ওয়াই এর মানটাও বের করেছি, এখানে বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। মাঝখানে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তো তাই আমি cos 90 আর লিখতাম না, সরাসরি পিথাগোরাসের সূত্র দিয়ে তুমি এটা বের করলেই হয়ে যাবে। এইটাই হইলো আমার টোটাল এই বলটার, এই চার্জটার উপর, এই 2 কুলম্ব চার্জের উপর কি পরিমাণ ফোর্স আসতেছে সেটার মান। এটা কি ইউনিটে আসবে? তোমাদের মধ্যে কেউ যদি করে থাকো আমাকে অ্যানসারটা একটু বলো। হ্যালো, কেউ কি করেছো রুট ওভারটা? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা ফেসবুকে কেউ করেছো? তোমরা এতগুলো স্টুডেন্ট ভিতরে ক্লাসের ভিতরে এখনো করতে পারো না এটা। হ্যালো আয়শা, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কিছু একটা বলছো। আচ্ছা 10 টু দি পাওয়ার 10 শুনতে পাইছি এরকম। আচ্ছা হইতে পারে, এটা না হইতে পারে, বাট আমাকে একটা ডিফারেন্ট কথা বলো। এখানে যদি এই যে বলটা, এই বলটা, এটার একটা ভর দেওয়া থাকে, তোমাকে বলা থাকে যে এই ভরটা হলো 0.5 কেজির একটা ভর, তাইলে আমাকে বলো তো এই যে ইলেকট্রিক ফোর্স, তাতে এই বলটার গায়ে একটা ফোর্স প্রয়োগ হচ্ছে না? এই যে সবুজ যে বলটা বা বলটা মানে চার্জিত একটা গোলক, এটার গায়ে একটা বল প্রয়োগ হচ্ছে, এই যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটনের। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি এই ফোর্সটা এটার মধ্যে কাজ করলে এটার অ্যাক্সিলারেশন কত হবে বলো তো, ত্বরণ কত হবে? অঙ্কটা পুরো শুরু থেকে যদি এইভাবে করে বলতাম তাহলে খুব কষ্ট হইতো তোমাদের করতে, বাট আমি এটাকে একটু সিম্পলিফাই করে ইজি করে দিচ্ছি। বলো তো এ কত হবে, ত্বরণ কত হবে এই বলটার? পারবা না করতে? আমি বলে দিলাম যে এই ম্যাথের মধ্যে এক্সট্রা একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে যে এই যে সবুজ যে চার্জিত গোলকটা সেটার ভর দেওয়া রয়েছে, এখন তোমার বের করতে হবে যে এই তড়িৎ বলের কারণে এটার গায়ে যে ফোর্স আছে সেটার কারণে কিছু ত্বরণ হবে, সেই ত্বরণের মানটা কত? ত্বরণের মান আমরা খুব সহজে বের করতে পারি, আমরা লিখবো এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু এম এ লিখবো, তারপর কি করবো জানো? এফ তো আমরা জানি, এই যে এটা হয়েছে কি না হয়েছে আমি জানি না, শিওর না আমি তোমাদের উপরে, বাট এম এর মানটা জানি 0.5। কত আসে তাহলে এর মানটা আয়শা? ওই তো কিছু একটা আসবে, যাই আসবে এর মান বের করা যাবে। সো পারবো আমরা, তাই না? এই অঙ্কটা একটু অনেক কঠিন লেভেলে চলে গেলাম, আসলে কুলম্বের সূত্র দিয়ে এত কিছু করা যায়, খেয়াল করছো ব্যাপারটা? মজার কিন্তু জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু করলাম কিন্তু এটার ভেতরে আমরা।
আমরা 4টা ফোর্স বের করলাম, 4বার কুলম্বের সূত্র ব্যবহার করলাম এই অঙ্কের মধ্যে। প্রথমে একটু আমি তোমাদের আবার একটু রিভিশন করে দেখাচ্ছি আর কি। কি ব্যাপার, সেভ হচ্ছে না কেন? আচ্ছা, প্রচন্ড প্যাথেটিক অবস্থার মধ্যে আছি আমরা। যাই হোক, আমরা এখন এইভাবে আর লিখবো না, নামাজের বিরতি শেষ, আমরা পড়ায় ফিরে আসি। যেটা বলছিলাম সেটা হলো আমরা এখানে প্রথমে এই দুইটার মধ্যবর্তী ফোর্স বের করলাম, তারপর এই দুইটার মধ্যবর্তী ফোর্স বের করলাম, দেখলাম এইটারটা বেশি আছে, তো বেশিটার থেকে কমটারটা বিয়োগ করলাম। তারপরে আমি এইটার সাথে এটার ফোর্স বের করলাম, তারপরে এইটার সাথে এটার ফোর্স বের করলাম। এই চারটাই জিনিস বের করলাম। চারটা জিনিস বের করার পর বড়টার থেকে ছোটটা বিয়োগ করে করে ফোর্সের ডিরেকশনটা বড়টার দিকে দিয়ে দিলাম। তারপর কি করলাম, এইখানে সামান্তরিক সূত্র প্রয়োগ করলাম। এইখানে এই জায়গাটায় ভেক্টরের সামান্তরিক সূত্র প্রয়োগ করে, সূত্র অ্যাপ্লাই করে আমি বের করলাম কি লব্ধিটা কত আসবে, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত আসবে সেটা বের করলাম। সো রেজাল্টেন্ট বের করে আমি আরেকটা কি কাজ করলাম, এই ফোর্সটা এই দিকে কাজ হবে সেটা আমি জানলাম, এই ফোর্সটা কত সেটা আমি বের করলাম। সেই ফোর্সটা যেহেতু জানি, এই ম্যাথসটা মানে ভরটাও যদি জানি, তাহলে আমি ত্বরণ বের করতে কেন পারবো না? এই ফিজিক্যাল টি এম এর সূত্র আছে, এম এর লেখো এটাকে, এ এর মানটা দেওয়া রয়েছে 0.5, এর সরি এম এর মান দেওয়া রয়েছে 0.5, এ এর মানটা বের করে ফেলো। সবাই কি বুঝতে পেরেছো এই অঙ্কটা? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, আমরা যদি সামনের দিকে একটু আগাই তাহলে আমরা আরো কিছু সিম্পল জিনিসপত্র দেখি। দেখো, যদি এটা সিম্পল ছিল না, একটু কঠিন করেই দেখাইছি তোমাদের। আচ্ছা ভাই, এখানে এম এর ভ্যালুটা তো কিলো জুলে আছে। সরি, তো এখানে কেজি বুঝে নিব কেজি না। কেজি কেজি ওটা কিলো জুল না, আমি যে দিয়েছি নাকি ও এটা আচ্ছা, ভুলে আমি দিয়ে ফেলছি এটা। এই তো ও কিলো জুল কখনো ভরের একক হবে নাকি? কি বলো তুমি? আচ্ছা, সামনে আগাই। কি ব্যাপার? সো আমরা এখন আমাদের যে আরো সামনের দিকে কনসেপ্ট সেগুলো একটু শিখে ওইটাকে ইমপ্লিমেন্ট করি। চলো। কোনো কারণে আমার পিসি অনেক গরম হয়ে গেছে আর ভালো কাজ করতেছে না, খুব বেশি ঝামেলা করতেছে। আচ্ছা দেখো, আমরা যেটা আরেকটা যেটা সূত্র শিখবো সেটা হলো, তোমার কিছু চার্জ যদি এখানে রাখো তাহলে এটার দ্বারা চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, যেটাকে বলি চার্জটার প্রভাব যে জায়গাগুলোতে আছে সেই অঞ্চলটুকুকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি বাইরে থেকে কোনো +1 কুলম্ব চার্জ এখানে আনি, এখানে এনে রাখার পর কি করবে, এই সোর্স থেকে একটা ফোর্স লাইন এসে এটাকে বাধা দেবে, মানে ওইদিকে ধাক্কা দেবে অথবা টেনে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে তুমি কিছু রাখলে সেটার উপর একটা ফোর্স ক্রিয়েট হবে, সেই ফোর্সটাই হলো তোমার ওই বিন্দুর তীব্রতা বা ইন্টেন্সিটি। সো ইন্টেন্সিটি ই আসলে কি একটা ফোর্স, কিসের উপর? কিউ চার্জের উপর ফোর্স। তুমি যদি এইভাবে চিন্তা করো, কিউ চার্জ রাখাতে তার উপর এফ ফোর্স প্রয়োগ হচ্ছে, তাইলে 1 কুলম্ব চার্জ রাখাতে কতখানি ফোর্স? এফ বাই কিউ। তো এফ বাই কিউ হলো ইন্টেন্সিটি বা তীব্রতা, ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা তুমি যাই বলো, এটা হলো এই জিনিস। এখন আমি যদি কুলম্বের সূত্র অনুযায়ী এটাকে লিখতে চাই খুব ভালো করে, আমি যদি বলি বাইরে থেকে যে চার্জটা আনছি সেটা কিউ নট, তাহলে আমি এইভাবে বসে দিতে পারি না 1/4πε0 ইন্টু কিউ বাই কিউ নট। এটাকে যদি কিউ বলি, সোর্সেরটা এটা যদি কিউ নট হয়, তাহলে কিউ ওয়ান কিউ টুর পরিবর্তে কিউ নট বসালাম, তারপর আর স্কোয়ার বসালাম, এটা কিউ নট, এটা কাটা যাচ্ছে, মানে বেসিক্যালি আমার আরেকটা সূত্র তৈরি হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা বের করার জন্য। সেটা কি? 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। পার্থক্য শুধু এতটুকুই, এই সূত্রের মধ্যে দুইটা চার্জ নাই। কুলম্বের সূত্রের সাথে এটা পার্থক্যটা দেখো, এটা একদমই কুলম্বের সূত্রের মতো দেখতে, কিন্তু এটার মধ্যে শুধু উৎসের চার্জ আছে, মানে সোর্সের চার্জ আছে। তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু কাছে এসে বলা লাগবে। হ্যালো হ্যালো, অতি তীব্রতা, এটার ইনপুটটা কি হবে?
অতি তীব্রতা, তোমাকে আমি কিন্তু, তুমি কি কথা শুনতেছো না, মানে লেখাই দেখছো নাকি? আমি কয়েকবার বলতেছি, কিন্তু আমি দুইটা নাম বলেছি। এটার নাম হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অথবা শুধু ইন্টেন্সিটি, অথবা ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটি, চারটা নাম বলতে পারো। অতি তীব্রতা লিখি নাই, ওইটাও তড়িৎ তীব্রতা লিখেছি। দুইটাই তুমি মানে শব্দগুলা শুইনো, খেয়াল করো, আমি পড়াচ্ছি তখনই তোমাকে ইংলিশ টার্মটাই আগে বলি, একটু খেয়াল করো, তাইলে কাজ করবে। আচ্ছা, এটা আসলে এখান থেকে দেখে কষ্ট করে বোঝার কোনো দরকার নাই, এটাকে আমরা আসলে প্র্যাকটিক্যালি বুঝবো। আমার সাথে সাথে করো কাজ, তাইলে বুঝতে পারবা। এখানে একটা সোর্স আছে সামথিং 100 কুলম্বের, এটা থেকে সামথিং 10 মিটার দূরে একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট। এই এ পয়েন্টের ইন্টেন্সিটি ইএ বা তীব্রতা বের করতে হবে। এটার জন্য আমি প্রথমে ইন্টেন্সিটি দুইটা সূত্র লিখতেছি, একটা হলো এফ বাই কিউ, আরেকটা হলো 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। এই ইন্টেন্সিটি দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা তোমার ইউজ করতে হবে এই পয়েন্টের ইন্টেন্সিটি বের করার জন্য? এটা যদি ইউজ করতে যাও তাহলে এফ লাগবে, কিউ নট লাগবে। এখানে যে কত চার্জ প্লট করা হয়েছে এসব কিছু বলা নাই, তার মানে কিউ নটটা নাই। আমার এইটা আছে কিন্তু ফোর্সও নাই সরাসরি, সো আমার এই সূত্রটা ইউজ করা যাবে না, এই সূত্রটা ইউজ করব না। কোনটা করব? এটা করব। এটা করে আমি এই অঙ্কটা করে ফেলি। কত আসতেছে অ্যান্সার? 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ মানে 100 ডিভাইডেড বাই 10 স্কয়ার। তো এটাই হলো ইএ বা এ পয়েন্টের ইন্টেন্সিটি। 9 গুণন 10 টু দি পাওয়ার 9 আসছে। হ্যাঁ, 9 গুণন 10 টু দি পাওয়ার 9 আসবে, কারণ এই দুটো কাটা যাবে আর শুধু কনস্ট্যান্টটা অ্যানসার আসবে। থ্যাংক ইউ অ্যানসারটা বলার জন্য। এতক্ষণে দেখলাম যে তোমরা একটা অঙ্ক দ্রুত করে দিতে পারলা। আচ্ছা, এখন ইন্টেন্সিটি যদি আমরা বুঝে চাই থাকি, তাহলে একটা এখানে কিছু চার্জ যদি থাকে কিউ পরিমাণ, যেটা হলো সোর্স বা উৎসের চার্জ, এটা যদি এখানে থাকে সামথিং, এটা থেকে একটা কিছু দূরত্বে যদি আমি 1 কুলম্ব চার্জ প্লট করি, তাহলে আমার কিছু কাজ করতে হবে কিসের এগেইনস্টে বা কিসের দ্বারা কাজ করতে হবে? এই সোর্সের এগেইনস্টে। এই সোর্সটা তো এটাকে হয় বাধা দেবে, নয় টেনে ধরবে, কিছু না কিছু করবে। তার মানে সোর্সের এখান থেকে ফোর্স লাইন বের হয়ে এখানে ঝামেলা করতেছে, এখানে ধাক্কা দিচ্ছে, না হয় টানা টেনে ধরতেছে। সো তোমার এখানে কোনো কিছু আনতে কাজ করতে হবে। তুমি যদি অসীম থেকে +1 কুলম্ব চার্জকে এখানে আনো, তাহলে এইটা দ্বারা কিছু কাজ হবে। সেই ওয়ার্ক ডান ফর এই 1 কুলম্ব চার্জ, এই 1 কুলম্ব চার্জকে এখানে আনার জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে, সেই ভ্যালুটাই হলো এই পয়েন্টের ভোল্টেজ। তার মানে আমরা দুইটা টার্ম শিখলাম, ইন্টেন্সিটি আর ভোল্টেজ। ভোল্টেজ জিনিসটা কি? যদি আমি কিউ নট পরিমাণ আনি চার্জ এখানে, সেটা আনতে যদি আমার ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান হয়, তাহলে 1 কুলম্ব চার্জ আনতে কত কাজ করতে হবে বা কত ওয়ার্ক ডান হবে, সেটাই হলো আমার ভোল্টেজ। সো ভোল্টেজের ডেফিনেশন হলো W/Q নট। এখন আমরা যদি এটাকে ডাব্লিউ কে ওই যে আমাদের এফ ইন্টু আর দিয়ে গুণ করে ডাব্লিউ লিখি, তাহলে তুমি এখান থেকে যেটা পাবা সেটা হলো কুলম্বের সূত্রের মাধ্যমে তুমি ওই 1/4 বাই এপসাইলন নট দিয়ে কাটাকাটি করে, আমি ডিরাইভেশন দেখাচ্ছি না কারণ তোমাদের পরীক্ষায় আসবে না, শুধু আমি ডিরেক্ট ফর্মুলাটা লিখে দেখাচ্ছি, অ্যান্সারটা আসবে এরকম। সো আমি ইন্টেন্সিটি বের করার যেমন দুইটা সূত্র দেখেছি, ভোল্টেজ বের করার দুইটা সূত্র শিখলাম, একটা W/Q নট, একটা হলো এইটা। আমি সবগুলা ফর্মুলাকে একসাথে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমরা প্রথমে যেটা পড়েছিলাম আজকের ক্লাসে সেটা হলো এটা ছিল, এটার মতোই দেখতে ইন্টেন্সিটি বা তীব্রতার একটা ফর্মুলা, সেটা হলো এরকম। আর ভোল্টেজ
v is equal to 1/4 pi epsilon into q by r। একটু খেয়াল করে দেখো, এটা আরেকটা সূত্র বলেছিলাম, v by q, w by q নট। একটু খেয়াল করে আমাকে বলো তো, আমি ই এর সাথে আর গুণ করলে আর আর কাটাকাটি গিয়ে এটাই হয়ে যাবে না? তার মানে ই এর সাথে আর গুণ করলে ভি হয়। সো আমি এটাও লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ই আর, এটা আরেকটা সূত্র। আবার এটাও লিখতে পারি ভি বাই আর আসলে ই হবে। সো এটা হলো কুলম্বের ফোর্স, ইলেকট্রিক ফোর্স, এটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হলো ইলেকট্রিক ভোল্টেজের ফর্মুলাগুলা। এই পুরোটা দিয়ে আসলে এক সেট কোশ্চেন করা যায় সৃজনশীলের মধ্যে। সো তোমাদের যদি একটু মাথা ঠান্ডা থাকে তাহলে এই ধরনের, এটা দিয়ে অনেক ধরনের অঙ্ক করতে পারবা এই কয়টা ফর্মুলা দিয়ে। তোমাদের মধ্যে কে আছো যে এগুলার কোনোটার মানে বুঝো নাই? এই দুটার মানে নিয়ে সবচেয়ে কনফিউজ করে ছাত্রছাত্রীরা, এই দুটা নিয়ে। এটা হলো সোর্স বা উৎসটা, উৎসের যে চার্জ সেটা, আর এটা হলো বাইরে থেকে আনা বাহ্যিক চার্জ বা এক্সটার্নাল চার্জ। এটার আরেকটা নাম আছে টেস্ট চার্জ। আচ্ছা, আয়শা বুঝতে পেরেছো? তারপরে তাসফিয়া বুঝতে পেরেছো? প্রণব বুঝতে পারছো? সঞ্জিদা? জি ভাইয়া বুঝতে পারছি। ইফতেখার? অনিন্দিতা আছো নাকি? পেরেছি। অনিন্দিতা, লামিসা? ছুটি দিয়ে দেই, হ্যাঁ? অনেকগুলো অঙ্ক করছো, মাথা খারাপ হয়ে যাবে পরে। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। 4 পাই সাথে যেটা লেখছেন এটার নাম একবার বলবেন? ও আচ্ছা, এটার নামটা, সাথে যে হ্যাঁ 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 এটার নামটা একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, এইটার নাম হলো এই যে পারমিটিভিটি অথবা ভেদনযোগ্যতা, এপসাইলন। আর জিরো মিডিয়ামের পারমিটিভিটিটাকে এপসাইলন নট দ্বারা প্রকাশ করা হয়। এই যে ওয়ার্ডটা যেটা তুমি শুনতে চাচ্ছ সেটা এখানে লেখা রয়েছে, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এপসাইলন নাম এটা। আর এপসাইলন নট যদি জিরো দিয়ে নিচে, ওটাকে নট হিসেবে পড়তে হবে তোমার। শূন্য মাধ্যমেরটাকে বা জিরো মিডিয়ামের এপসাইলনটাকে একটু স্পেশাল নাম এপসাইলন নট হিসেবে দেওয়া হয়। বুঝতে পেরেছো? হ্যালো? জি ভাইয়া। এটা আমাদের প্রিমিয়াম স্লাইড, এটা ক্লাস মেম্বারশিপে যারা ওদের জন্য এটা স্লাইড, এটা থেকে পড়াচ্ছি না আমি তোমাদের। ঠিক আছে, ওকে ভাইয়া